কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আমার চাপা ফুল গল্পের 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। তুই অন্যায় করেছিস আশার, ঘোর অন্যায় করেছিস। তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। তুই কি করে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারলি? তাও মানতাম মেয়েটা যদি তোর কিছু হতো, তাহলে মেয়েটা তোর কিছুই হয় না। আশার, তুই কোন অধিকারে মেয়েটার গায়ে হাত তুললি? সে শাড়ি পরুক বা যাই পরুক, তাতে তোর কি? তার দিকে কে তাকালো না তাকালো সেটা দেখার তুই কেউ না। তাহলে তুই কেন মারলি? তুই মোটেও ভালো কাজ করিসনি, একদম ভালো কাজ করিসনি তুই। মেয়েটা তোর কেউ হয় না, কেউ না কেউ না বলেই হু হু করে হেসে উঠলো। আশার না বলে চিৎকার দিয়ে ওঠে। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ফুল স্পিডে ফ্যান চলছে, তাও আশারের শরীরে যেন বাতাস লাগছেই না। রাতে ঠান্ডা ঠান্ডা ভাব দেখে এসিটা অফ করেই ঘুমিয়েছিল। আশার যার দরুন এখন ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। নিজেকে শান্ত করে এদিক ওদিক তাকিয়ে দেখে এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। ঘড়ির কাঁটায় 5টা বাজে। আশার পরনের টি শার্টটা ভিজে একদম চিপচিপে হয়ে আছে। টি শার্টটা খুলে রুমের এক কোনায় ছুঁড়ে মারে আশার। বিছানার পাশে টেবিল থেকে পানি নিয়ে এক নিমিষে শেষ করে দেয় পুরোটা। আশারের কানে একটা শব্দই প্রতিধ্বনিত বারবার হচ্ছে, মেয়েটা তোর কেউ না। যতবারই বাক্যটা কানে বাজছে আশারের, ততবারই উতলা হয়ে উঠছে। মনের মধ্যে অশান্তি বাসা বেঁধেছে। আশারও মনে মনে বলে, দোলন আমার কেউ না। যতবার আশার দোলন আমার কেউ না বলে, ততবারই তার ভিতর থেকে কেউ বলে ওঠে, দোলন তোর সব। আশার, তুই দোলন বলে মেয়েটাকে পছন্দ করিস, শুধু পছন্দ না ভালোবেসে ফেলেছিস। ইউ লাভ হার। আশার নিজেকে ধাতস্থ করতে না পেরে উঠে দাঁড়ায়। রুমের মধ্যে কিছু সময় পাইচারি করতে থাকে, এতেও যেন তার শান্তি মেলে না। ফোনটা নিয়ে আশার বারান্দায় চলে যায়। আশারের বিবেক বুঝি এতক্ষণে জাগ্রত হলো। দোলনকে একদম তার মারা উচিত হয়নি। আশার যতই দোলনকে পছন্দ করুক বা ভালোবাসুক, এভাবে তার একটা মেয়েকে মারা একদম উচিত হয়নি। দোলনের কাছে গিয়ে সরি বলতে হবে। আশার বুঝতে পারে মেয়েটার কাছে মাফ না চাইলে শান্তি মিলবে না। আশার ফোন বের করে মেসেজ দিতে যায়। দোলনকে তার এখন কল দেওয়া মোটেও ঠিক হবে না। মেসেঞ্জারে কল দিতে গিয়ে দেখে মেয়েটা তাকে ব্লক করে রেখেছে। এটা তো হওয়ারই ছিল, তাই আশার এতটা বেশি অবাক হয় না। আশার এবার নিজেকে সামলাতে না পেরে সময়ের চিন্তা না করে দোলনের নাম্বারে কল দেয়। দোলনের নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছে আশার। দোলনের বান্ধবী আয়শাকে 7-5 বুঝে তারপর নাম্বারটা নিয়েছে। দোলন বিছানার ওপর বসে বসে ঘুমে ঢুলছে, ভোর হওয়ার অপেক্ষায় আছে। আজ হাঁটতে যাওয়ার দিন। এর মধ্যে দোলনের ফোনটা বেজে ওঠে। দোলন চোখ কসলাতে কসলাতে ফোনের দিকে তাকায়। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কলটা কেটে যায়। কল কেটে যাওয়ার কয়েক সেকেন্ড পরই পুনরায় আবারও ফোনটা বেজে ওঠে। দোলন ফোন রিসিভ করে ভাবে হয়তো আয়শা অন্য নাম্বার দিয়ে কল দিয়েছে। যদি আজ হাঁটতে যেতে মানা করে, তাহলে আজ খবরে আছে আয়শার। হ্যালো। দোলনের ঘুম ঘুম কণ্ঠে কি যেন একটা ছিল। আশার তার সবকিছু গুলিয়ে ফেলেছে। আশার চেয়েও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। হ্যালো, কে বলছেন? দোলন আবারও জিজ্ঞেস করে। আশার নিশ্চুপ। দোলন বিরক্ত হয়ে নিজেই কলটা কেটে দেয়। হয়তো ভুলে চলে এসেছে। ফোন রাখার একটু পর আবারও কল আসে। এবারও দোলন হ্যালো বলে, কিন্তু অপর পাশে কোনো উত্তর আসে না। এবার দোলন বেশ বিরক্ত হয়। গালি দিতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে ফোনটা কেটে দেয়। কল কেটে দিয়ে আয়শাকে ফোন করে। হাঁটতে যাবে বলে বের হবে। আশার আবারও কল দেয়। সরি বলতে গিয়েও কিছু বলতে পারছে না সে। তবে দোলনকে জ্বালাতে বেশ ভালো লাগছে। আশার আবার কল দেয় দোলনকে। দোলনের ফোন ব্যস্ত দেখাচ্ছে। আশার ফোন ব্যস্ত পেয়ে ভ্রু কোঁচকায়। এ সময় আবার কার সাথে কথা বলছে মেয়েটা? আশার একের পর এক কল দিতেই থাকে দোলনের ফোনে। দোলন আয়শার সাথে কথা বলা শেষ করে দেখে ওই নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। এটা যে ইচ্ছে করে কেউ করছে বিরক্ত করার জন্য দোলন বেশ ভালোই বুঝতে পারছে। দোলনের মাথায় একটা বুদ্ধি আসে। দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আসে। বিছানায় আরাম করে বসে একটা শয়তানি হাসি দিয়ে ফোনটা রিসিভ করে দোলন। আশার ভেবে নেই এইবার সরি বলবেই দোলনকে। দোলন ফোন রিসিভ করতেই আশার ফোন কানে ধরে। কানে ধরতেই চোখ মুখ কুঁচকে ফেলে। আশারের মনে হচ্ছে তার কানের মধ্যে কেউ একজন বোমা ফাটাচ্ছে। এইবার আশার হেলো হেলো করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি একটা বিদঘটি শব্দ আশারের কানটা একদম ঝালাপালা করে দিচ্ছে। এত শব্দ সহ্য করতে না পেরে আশার ফোনটা কেটে দেয়। তারপর বারান্দায় রাখা চেয়ারে বসে মাথা চেপে ধরে বসে। আশারের মাথা ব্যথা শুরু হয়ে গেছে।
তীব্র শব্দের কারণে দোলন একটা বাটি এনে ভিতরে ফোনটা রেখে চামচ দিয়ে শব্দ করছে। এতক্ষণ দোলনের খুব হাসি পাচ্ছে। এই ট্রিক্সটা সে ফেসবুকে দেখেছিল, তাই বুদ্ধি খাটিয়ে নিজেই ট্রাই করলো। অনেক সময় যাওয়ার পর বাটি তুলে ফোনটা হাতে নিয়ে দেখে কলটা কেটে দিয়েছে। হু হা হা, আর জীবনে মনে থাকলে আর কখনো কল দিবে না। উচিত শিক্ষা দিয়েছি বজ্জাত লোকটাকে, আমাকে ডিস্টার্ব করা, তাই না? এবার মজা বুঝো কেমন লাগে। বলেই দোলন দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে দরজার সামনে দোলনের খালামণি আর সুমন দাঁড়িয়ে আছে। দোলনের খালামণি দোলনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সুমন কাঁচা চিবিয়ে খায়া ফেলা মুলুক নিয়ে তাকিয়ে আছে দোলনের দিকে। দোলন আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে সুমন এগিয়ে আসতে আসতে বলে, আমার ঘুম ভাঙানো তাই না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দোলন বলল, খালামণি বাঁচাও। বলে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাথরুম থেকে দোলন চেঁচিয়ে বলল, খালামণি তোমার এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও। খালামণি বলল, আমি পারবো না, এত দুষ্টুমি কেউ করে, আমি গেলাম। বলেই তিনি চলে যান। দোলন বলল, খালামণি তুমি এটা করতে পারো না আমার মতো অসহায়ের সাথে। সুমন বলল, মা চলে গেছে, তুই একবার বের হ। তুই অসহায় নাকি অন্য কিছু সেটা আমি দেখছি। বসলাম তোর বিছানায়, দেখি কতক্ষণ ওইখানে পড়ে থাকতে পারিস তুই। সুমন সত্যি সত্যি দোলনার বিছানায় বসে থাকে। এভাবে অনেকটা সময় কেটে যায়। দোলন আস্তে করে বাথরুমের দরজা খুলে উকি দেয়, দিয়ে দেখে সুমন এখনো যায়নি। দোলন সুমনকে দেখে হেসে ওঠে। সুমন দোলনের বিছানায় ঘুমিয়ে গেছে। দোলন আস্তে করে পা টিপে টিপে বের হওয়ার সময় দৌড় দেয়। যাওয়ার আগে ঘুমন্ত সুমনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। দোলনের জন্য ঘুমাতে পারল না সকালে মিসেস খেয়া, তাই আজ হাঁটতে বের হয়েছে তিনি। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। শরীরটা বেশ দুর্বল লাগছে ওনার। একা একা এত দূর আসা ঠিক হয়নি বুঝতে পেরেছে তিনি। ইদানিং এমনিতেই শরীরটা বেশ ভালো লাগছে না ওনার। কয়েকদিন আগে মাত্র জ্বর থেকে উঠেছে, এর জন্য শরীরটা অনেক দুর্বল লাগছে। বাড়িতে রিক্সা করেই ফিরবে বলে ঠিক করে নেন। এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে, তবে একটা রিক্সাও দেখতে পায় না। শরীরের সব শক্তি যেন একদম নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। না বসতে পারলে এখনই মাথা ঘুরে হয়তো পড়ে যাবেন। মিসেস খেয়া কোনো উপায় না পেয়ে রাস্তার পাশে সাইডে বসে পড়েন। আসার ওই দিন দোলনের সাথে যেখানে দেখা হয়েছিল সেইখানেই বসে আছে। বৃষ্টিতে মেয়েটা পরে কিরকম জুতোবুতো হয়ে গিয়েছিল। এখন আসার ওইখানে চোখ দুটো আটকে আছে। দোলনকে সরি বলতে না পারলে তার মনে শান্তি পাবে না। দোলনের সাথে দেখা হওয়ার আশায় এইখানে বসে আছে। দোলনের বাড়ি সে চিনে না, তাই জন্য এইখানেই বসে আছে। গাড়ির ভিতরে বসে থেকে অনেকক্ষণ ধরে আশা লক্ষ্য করছে একটা জিনিস, একটা মহিলাকে মনে হচ্ছে বেশ অসুস্থ, তবে সামনে থেকে দেখা যাচ্ছে না, পিছন থেকে দেখে মনে হচ্ছে বেশ অসুস্থ। আশার গাড়ি থেকে নেমে যায় যদি কিছু সাহায্য লাগে এজন্য, আর বলে, আন্টি কোনো সাহায্য লাগবে, মানে কোনো সমস্যা, আপনি ঠিক আছেন? হুট করে কারো প্রশ্নে মিসেস খেয়া পিছনে তাকায়। আশার বলে, আরে আন্টি আপনি? বলে আশার পাশে বসে পড়ে আর বলে, হ্যাঁ বাবা দেখো না, একটু হাঁটতে বের হয়েছিলাম, শরীরে আর কুলোচ্ছে না, তাই বসে পড়েছি। একটা রিক্সাও পাচ্ছি না যে বাড়িতে যাব। আশার বলে, আপনি আমার সাথে চলুন আন্টি, আমি আপনাকে গাড়িতে করে পৌঁছে দিচ্ছি। আন্টি বলল, না বাবা তার দরকার নেই, আমি রিক্সা দিয়ে যেতে পারবো, শুধু শুধু তোমার ঝামেলা। আশার মনে মনে বলে, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আশার জোর করে মিসেস খেয়াকে গাড়িতে তুলে নেয়। এই সুযোগে দোলনের বাড়িও চেনা হয়ে যাবে আর সরেও বলা হয়ে যাবে। আশার ধরে ধরে দোলনের খালামণিকে নিয়ে যাই বাড়িতে। মিসেস খেয়া অনেক বলেছেন তিনি যেতে পারবেন, কিন্তু আশার তা শুনেনি। বাড়ির ভিতরে ঢুকে মিসেস খেয়া দোলনকে ডাকতে থাকে, দুলি এই দুলি কই গেলি? দোলন বলল, আসছি খালামণি। বলেই দোলন ড্রয়িং রুম থেকে এসে আশারকে দেখে চোখগুলো বড় বড় করে ফেলে আর মনে মনে বলে, এই বদের হাড্ডি এইখানে কি করছে? আশার এখনো দোলনকে দেখেনি। দেয়ালে টানানো মিসেস খেয়ার পাশে দাঁড়ানো হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে আছে। ছবিতে থাকা ব্যক্তিটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না, মাথায় আসছে না কোথায় দেখেছে। আশার মনে করতে না পেরে ভেবে নিল হয়তো মনের ভুল হবে। মিসেস খেয়া দোলনকে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে করে ইশারায় চা নাস্তা দিতে বলল। দোলন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মিসেস খেয়া মনে মনে বলল, এই মেয়েটাকে নিয়ে যে আর পারি না, এখন যদি ছেলেটা দেখতো তাহলে কি হতো, কতটা লজ্জায় পড়তে হতো। আশার এবার মিসেস খেয়ার দিকে তাকিয়ে বলে, আন্টি আমি এবার আসি, ভালো থাকবেন। মুখে এটা বললেও আশার চাইছে মিসেস খেয়া যেন আটকায়, আর কিছু সময় থাকতে চায়, কোনোভাবে দোলনের সাথে দেখা করতে চায়। খেয়া বলল, মোটেও না, তোমাকে আমি যেতে দিব না বাবা, চা পানি না খাইয়ে ছাড়ছি না তোমাকে আজকে। আশার বলল, ঝামেলা করার দরকার নেই আন্টি, অন্য এক সময় এসে আপনার চা পানি না আপনার হাতে রান্নাই খেয়ে যাব। খেয়া বলল, পরেরটা পরে দেখা যাবে বাবা, এখন অন্তত এই আন্টির সাথে এক কাপ চা খেয়ে যাও। আশার হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কি আর করার আছে আমার, তুমি যখন ছাড়বেই না তখন তো খেয়ে যেতে হবে। মিসেস খেয়া আশারের কথায় খুশি হয়ে গেল। তারপর সে নিজেও আশারের পাশে বসে পড়ল। ছেলেটাকে ওনার বেশ ভালো লাগছে।
আজকালের দিনে এমন ভালো ছেলে খুব কমই দেখা যায়। মিসেস খেয়া হুট করে কিছু মনে করার ভঙ্গিতে বলে, দেখেছো কাণ্ড, এতক্ষণ কথা বলছি অথচ তোমার নামটা পর্যন্তই জানা হলো না। এটাই তো আমার আগে জিজ্ঞাসা করার দরকার ছিল, বয়স হয়ে গেলে যা হয় আর কি। আশার বলল, এটাই তো আমারও ভুল আন্টি, আরও আগেই আমার নামটা বলার দরকার ছিল। আমার নাম আশার আহমেদ। এখন তো দেখা যাচ্ছে তোমার মাস চলছে তাহলে আশার আহমেদ, তবে নামটা খুব ইউনিক। আন্টি বলল কথাটা। আশার বলল, থ্যাঙ্কস আন্টি। ওদের কথার মধ্যে দোলন হাতে ট্রে করে নিয়ে ভিতরে ঢোকে, মুখে জোরপূর্বক হাসিয়ে এনে তারপর টেবিলের ওপর ট্রেটা রাখে। মিসেস খেয়ে মাথায় হাত দিয়ে বলে, কিরে কি কাণ্ড করেছিস তুই? দোলন ভোলাবালা ইনোসেন্ট লুক নিয়ে তারপর বলে, আমি আবার কি করলাম? খেয়া বলল, এই সকালবেলা ঠান্ডা ওয়েদারে আমি চা করে আনতে বললাম আর তুই জুস আনলি। এই মেয়েকে নিয়ে আর আমি পারবো না, কি করবো এটাকে নিয়ে? আশার দুজনের দিকে তাকিয়ে বলে, সমস্যা নেই আন্টি, আজ না হয় ঠান্ডা ওয়েদারে আমি জুসটাই ট্রাই করলাম। তারপর দোলনের দিকে তাকাতে তাকাতেই গ্লাসটা হাতে তুলে নেয়। দোলন আশার দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দেয়। আশা সেই হাসির মানে বুঝলো না। গ্লাসে চুমুক দিতে দিতে দোলনের কাণ্ড ব্রোকসকায়। গ্লাসে এক চুমুক দিয়ে আশার একদম চুপচাপ হয়ে যায়। এবার একবার মিসেস খেয়ার দিকে তো দোলনের দিকে তাকায়। দোলন হাসি হাসি মুখ করে বলে, কেমন লাগছে জুসটা? খুব যত্ন করে তৈরি করেছি নিজের হাত দিয়ে। চর মারার ভঙ্গিতে দোলন দেখালো। আশার কিছু বলে না, এখনো দোলনের দিকে তার দৃষ্টি। দোলন আশার দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কেমন যেন লাল হয়ে আসছে। দোলনের খুব মজা লাগছে। বুঝো বেটা কেমন লাগে এই দোলনকে চর দেওয়া, তাই না? দেখো এবার কত দানে কত চাল। মনে মনে বলে দোলন কথাগুলো। কি হলো, কিছু বলছেন না কেন? কিছু তো বলেন। কত কষ্ট করে বানালাম আমি, ভাবলাম আপনার থেকে রিভিউ পেলে তারপর আমি জুসের একটা বার খুলবো। আপনি দেখছি কিছু বলছেন না। আপনার কি ভালো লাগেনি? তাহলে কি আমার জুস বার খোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? মিসেস খেয়া বলল, মার না খেতে চাইলে এখান থেকে যা দলি, এখন তোর মজা করা লাগবে? চোখ গরম করে দোলনের দিকে তাকিয়ে এখান থেকে যেতে বলে মিসেস খেয়া। দিন দিন বড় হচ্ছে আর দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে মেয়েটার। তারপর আশারের দিকে তাকিয়ে তিনি বলেন, কি হলো বাবা, তুমি জুসটা শেষ করো নাকি আমার ছেলে মেয়ের মতো ডায়েট করো? আজকালের মেয়েগুলো কি যে করে বুঝি না, ঠিক মতো না খেয়ে তারা নাকি ডায়েট করে, স্বাস্থ্য নাকি ঠিক রাখতে চাই। এই জুসটা খেলে তোমার ডায়েট শেষ হয়ে যাবে না। আন্টির বাসায় এসেছো, অন্তত এই জুসটা শেষ করো। আশার না পারছে কিছু বলতে আর না পারছে এটা শেষ করতে। এটা জুস নাকি মরিচের গুঁড়ার পানি সেটা আশার বুঝতে পারছে না। আশার বলল, আন্টি আজ আমি আসি, একটা কাজ আছে। জুসের গ্লাসটা রাখতে রাখতে বলে। আন্টি বলল, সে কি বাবা, শেষ করো এটা। আশার বলল, না না আজকে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বলেই আশা সেখান থেকে দৌড়ে পালায়। আশারকে অমন করে পালাতে দেখে দোলন রুমে গিয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। হাসতে হাসতে দোলন তাকিয়ে দেখে সুমন ওর দিকে খায়া ফেলামো লোক নিয়ে তাকিয়ে আছে। দোলন ভুলে গিয়েছে সুমন যে সকালে দোলনের রুমে ঘুমিয়েছিল। সুমনের দিকে তাকিয়ে দৌড়ে সেখান থেকে পালায় দোলন। এর মধ্যে অনেক দিন কেটে যায়। আশারে দোলনের সাথে দেখা হয় না, কিন্তু কেন জানি দোলনের মনে হয় সে যখন বাইরে বের হয় কেউ তাকে ফলো করছে। দোলন কিছুই বুঝতে পারছে না, এটা তার মনের ভুল নাকি সত্যিই তাকে কেউ ফলো করে। দোলনের মনে কিছু ভয় ঢুকে গিয়েছে, এর জন্য সে দরকার ছাড়া বাহিরেও বের হয় না তেমন। সারাদিন রুমে বসে ফোন টিপতে থাকে। আশারের সাথে ওই দিনের পর থেকে আবার ফোনে মেসেঞ্জারে কথা হয় দোলনের। ওই দিন ব্লগ খুলে জিজ্ঞেস করেছিল জুসটা কেমন হয়েছে। এমন করে মেসেজে আদান প্রদান হতে থাকে। এখন রাতে দিনে সবসময় তারা বেশিরভাগ কথা বলে। দোলন এখন আশারের মেসেজের অপেক্ষা করে। একটু লেট হলে মেসেজের কেমন যেন পাগল পাগল লাগে নিজেকে। আশার অনলাইনে থেকে যদি একটা মেসেজ দিতে দেরি হয় তাহলে দোলনের ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়। মাথায় ঘুরে শুধু কি করছে অনলাইনে থেকে, কেন মেসেজ দিচ্ছে না, আরো নানান ভাবনা। দোলনের শুধু মন চায় দিনরাত শুধু আশারের সাথেই কথা বলতে। আশারের সাথে কথা বললে আর কিছুই লাগে না তার। খাওয়ার কথা ভুলে যায় আশারের ধ্যানে পড়লে। আশারের সাথে কথা বললে দোলনের খুব 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 সুখ লাগে। দোলনের জানা নেই এসব অনুভূতি কেন হয়, সে শুধু জানে আশারকে ছাড়া, তার সাথে কথা বলা ছাড়া দোলনের দিন ভালো কাটে না। আসার আগে থেকে দোলনের জন্য কিছু একটা মনে ফিল করত, সেটা যখন এখন আরো জোরালো হয়েছে। তার জীবনে এখন চাপা ফুল, অন্তরে চাপা ফুলের বসবাস। মন জুড়ে শুধু সুবাস দিয়ে যাচ্ছে তার চাপা ফুল। আশা ঠিক করে নেই দোলনকে সে প্রপোজ করবে। খুব ইউনিক ভাবে মেয়েটাকে প্রপোজ করবে সে। বন্ধুদের সাথে প্ল্যান করে নেয় কি করে করবে সে।
কেমন করে প্রপোজ করলে ভালো হবে, একটু ইউনিক স্টাইলে করতে চাচ্ছে, সবকিছু তাদেরকে জানাই। এই নিয়ে ফোনে আলাপচারিতা চলছে। অন্যদিকে মেঘ আশারের কাছে আসছিল, পড়াশোনা নিয়ে একটু দরকার ছিল। এখন আশার তার সাথে ভালো ব্যবহার করে, ভালো মতো তার সাথে কথা বলে। মেঘ বুঝতে পারছে হয়তো আশার টান তৈরি করছে তার প্রতি। আশারের দরজার সামনে আসতেই মেঘের কানে আসে আশারের কিছু কথা। দোস্ত, সবকিছু ইউনিক স্টাইলে করতে হবে। সে যেন দেখে খুব খুশি হয়ে যায়। তার মুখের হাসিটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আর একটু সময় দেরি না করে আমি তাকে আমার মনের কথা বলতে চাই। যত দ্রুত সম্ভব তাকে আমার মনের কথা বলে তাকে নিজের করে তারপর আমি চলে যাব। আশারের কথায় মেঘ খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মানে আশার তাকে প্রপোজ করার পরিকল্পনা করছে। তার স্বপ্ন এতদিনে সত্যি হতে চলেছে। আশারকে নিজের করে পাবে ভাবতেই চোখজোড়া আনন্দে চিকচিক করে ওঠে মেঘের। আশার তার কথা শেষ করে ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। একটু পর ফোনের গ্লাসে ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। মেঘ এটা দেখে লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আশার ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায়। আশার ওয়াশরুমে ঢোকার সাথে সাথে মেঘ রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে ফোনটা হাতে নিয়ে দেখতে যায় তার কোন ছবিটা আশারের এত পছন্দ হয়েছে যে অধৈর্য গল ছুঁয়ে দিয়েছে তাতে। ফোন হাতে নিয়ে মেঘ থমকে যায়। পুরো দুনিয়া তার কালো মেঘে ছেয়ে যায়। মুহূর্তের মধ্যে সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে তছনছ হয়ে যায়। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করে উঠছে অন্য একটা মেয়ের ছবি। আশার ফোনে অন্য একটা মেয়ের ছবি দেখে পা যেন নিস্তেজ হয়ে গেছে। মেঘের শরীর যেন একদম পাথর হয়ে গেছে। কেউ যেন ছুরি দিয়ে মেঘের বুকের মধ্যে শত অস্ত্র আঘাত করছে এমন মনে হচ্ছে। ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসে, এটা কি সহজে মেনে নেওয়া যায়? কষ্টের দাবানলে পিষ্ট হচ্ছে নরম কোমল হৃদয়টা। ফোনটা হাতে নিয়ে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ। মেঘের সাথে মেয়েটার দিকে মেলানোর চেষ্টা করছে। কি এমন আছে মেয়েটার মধ্যে যার দরুন আশার আহমেদ এমন পাগল হলো? মেঘ তো মেয়েটার থেকে সুন্দরী, কোনো অংশে কম না, বরং বেশি। নিজের ঘরে বিরিয়ানি রেখে বাইরের পান্তা ভাতে কেন নজর পড়লো আশারের? মেঘের দুই চোখ বেয়ে অঝর ধারায় পানি পড়ছে। চোখের পানিতে ফোনের স্ক্রিনটা ভাসিয়ে দিচ্ছে। মেঘ চোখের পলক ফেলতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই আশারের ফোনের স্ক্রিনে থাকা ছবির দিকে। তাকিয়ে থাকতে থাকতে চোখের পানি পড়া বন্ধ হয়ে যায়। এখন চোখে পানির বদলে রাগের আভা ফুটে উঠেছে। রাগের চোখগুলো কেমন জানি লাল হয়ে যাচ্ছে। মেঘ দাঁতে দাঁত খিচে কোনো কিছু না ভেবেই ফোনটা সজোরে দেয়ালের সাথে আছাড় মারে। এত জোরে মেরেছে যে ফোনটা মুহূর্তের মধ্যে ভেঙে দ্বিখণ্ড হয়ে গেছে। এই মুহূর্তে আর দেরি না করে মেঘ সেখান থেকে ফুসতে ফুসতে আশার রুম থেকে বের হয়ে যায়। আশার বাথরুম থেকে কোনো কিছু শব্দ শুনতে পায়। রুমের ভিতরে কিসের এমন শব্দ হলো তা দেখার জন্য তাড়াতাড়ি শাওয়ার শেষ করে শরীর না মুছে টাওয়ালটা কোনোভাবে শরীর সাথে পেঁচিয়ে বের হয়ে আসে। হয়তো অন্য কোথাও কিছু আওয়াজটা হয়েছে। রুমে এসে দেখে এদিক ওইদিক তাকিয়ে কিছুই খুঁজে পায় কিনা। আশার ভাবলো হয়তো অন্য কোথাও শব্দটা হয়েছে। আয়নার সামনে যেতে থাকে ভেজা চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে। হুট করে পায়ের নিচে কিছু একটার অংশ অস্তিত্ব টের পায়। ব্রোকোচকে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে ফোনের ভাঙা অংশ। আশার নিচে বসে সেটা হাতে তুলে নেয়। দেয়ালের দিকে চোখ যেতে দেখে সেইখানে ফোনের বাকি অংশগুলো পড়ে আছে। আর বিছানার দিকে তাকিয়ে দেখে যেখানে ওর ফোনটা রেখে গেছে সেইখানে ওর ফোনটা নেই। এইবার মাথা খেলে এটা ওরই ফোন ছিল। তড়িঘড়ি করে উঠে রুমের বাইরে গিয়ে দেখার চেষ্টা করছে কে এসেছিল তার রুমে, কিন্তু কাউকেই দেখতে পায় না। কেউ যে ইচ্ছে করে নিজের সব রাগ এই ফোনের উপর মিটিয়েছে এটা আর বুঝতে বাকি রইল না। কিন্তু কে? মাথায় আসছে না কিছুই আশারের। জোরে জোরে চিৎকার করে করে ডাকতে থাকে, মামনি, 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 কোথায় তুমি? আশারের ডাক শুনে হন্তদন্ত হয়ে রুমে আসে মিসেস রিমি আর বলে, কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন? কিছু হয়েছে নাকি? আশার বলল, আমার রুমে কে এসেছিল একটু আগে? মামনি বলল, জানি না তো, আমি তো আমার রুমে ছিলাম, কিন্তু কি হয়েছে বলতো? আশার ফোনের টুকরোগুলো মিসেস রুমির সামনে ধরে। মিসেস রিমি ফোনের দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে ফেলে আর বলে, কে করলো এই কাণ্ড? আশার বলল, আমিও জানতে চাইছি কে করলো এটা, কার এত বড় সাহস আমার রুমে ঢুকে আমার ওই ফোন ভেঙেছে। চোখ মুখ শক্ত করে আশার কথাগুলো বলে। মিসেস রিমি মনে মনে বলে, আশার রুমে এসে এমন কাণ্ড ঘটানোর কার এত বড় সাহস হতে পারে? এরকম দুঃসাহস তো কারোরই নেই। কাজের মেয়েটা তো এমনিতেই আশারের ভয়ে তেমন একটা এই রুমে আসতেই চায় না। আর এখন তো সে রান্না করছে, দারোয়ান তো দরকার ছাড়া এই বাড়ির ভিতরেই প্রবেশ করে না। আর বাকি রইল উপরে আসার কথা, সেটা তো অনেক দূরে। আশারের বাবা সেই ভোরে অফিসে চলে গেছেন আর বাকি রইলেন তিনি আর মেঘ।
তিনি তো এই নিজে 4-5 দিন ধরে আশার রুমে ঢোকে না, আর বাকি রইল মেঘ। তাহলে কি মেঘ আশার রুমে অনেকবার আসতে চেয়েছে, মানে আসতে দেখেছে তিনি আশার অনুপস্থিতিতে। তার মানে এটা মেঘেরই কাজ, অন্য কারো না। কিন্তু মেঘ এমন ভয়ঙ্কর কাজ কেন করতে গেল সেটাই বুঝতে পারছে না তিনি। সেসব কথা পরে ভাববেন, আশারকে কি বুঝ দিবেন সেটাই ভাবছেন তিনি। এখন আশার অনলাইন থেকে ফোন একটা অর্ডার করে দিয়েছে। মিসেস রিমি এখন আশারের দিকে তাকিয়ে আশারের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। আশার মিসেস রিমিকে অবাক করে দিয়ে বলে ওঠে, বাদ দাও মামনি, যা হবার হয়েছে, এত মাথা ঘামিয়ে লাভ নেই। আমি নতুন ফোন অর্ডার করে দিয়েছি, তুমি রুমে গিয়ে রেস্ট করো। মিসেস রিমি মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে আসে, কিন্তু ভিতরে ভিতরে তিনি খুব চিন্তিত। ওনার ভালো করে চেনা আছে আশারকে। এত বড় একটা ঘটনার পরেও এমন করে চুপ হয়ে যাওয়াটা মোটেও গ্রহণযোগ্য নয়। দোলন আশারকে একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে। আশার সিনও করছে না, কোনো রিপ্লাইও দিচ্ছে না। দিবে কি করে? অনলাইনে থাকলে তো তারপর দিবে। রাগ হচ্ছে খুব আশারের উপর দোলনের। ছেলেটা এমন কেন করছে? দোলন আশারের সিমে কল দেয়, কিন্তু এখনো একই অবস্থা, নো রেসপন্স। এতক্ষণে রাগ হলেও এখন দোলনের খুব টেনশন হচ্ছে। আশারের সাথে যোগাযোগ করার এই একটা মাধ্যম ছিল, আর সেটা হলো মোবাইল। অন্য কারো থেকে খোঁজ নেবে তারও কোনো উপায় নেই। দোলনকে কারোর সাথে পরিচয় করে দেয়নি, অন্য কারোর থেকে যে খোঁজ নেবে তারও কোনো উপায় নেই। কাউকে তেমন একটা চেনে না। আশার কারোর সাথে পরিচয় করে দেয়নি। ভার্সিটি ও বন্ধু 2 দিন পার হয়ে গেছে দেখতে দেখতে, কিন্তু আশারের কোনো খোঁজ খবরই নেই। এই 2 দিনে দোলন আশারকে অগণিত কল দিয়েছে, মেসেজ দিয়েছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। টেনশন হচ্ছে খুব। হুট করে লোকটা কোথায় হাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া, ঘুম সবকিছু একদম ঠিকমতো হচ্ছে না। বিকেলবেলা দোলন মন খারাপ করে ছাদের কর্নারে একদম বসে আছে। কিছুতেই মন ভালো লাগছে না তার, কোনো কিছুতেই মন বসাতে পারছে না। যেই ফোনটা নিয়ে সারাক্ষণ বসে থাকে, 1 মিনিটের জন্য ফোনটা হাতছাড়া করে না, সেই ফোনটাও ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে না এখন। সব যেন কেমন বিষাদ লাগছে। আকাশের পানে তাকিয়ে আছে দোলন। এর মধ্যে ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে। ইচ্ছা না থাকা সত্ত্বেও নোটিফিকেশনের দিকে তাকায়। মেসেজ এসেছে ফোনের মধ্যে আশারের নাম্বার থেকে। প্রথমে ভাবে রাগ করে কথা বলবে না, সিনই করবে না, কিন্তু কতক্ষণ 2 মিনিট থাকতে পারলো না আর। মেসেজ পড়ে দোলন কেমন যেন স্তব্ধ হয়ে যায়। পাকাপাকি শুরু হয়ে গেছে তার। দৌড়ে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে যায়। পিছন থেকে দোলনের খালামণি ডাকছে, এখন আবার কোথায় যায়? কিন্তু কে শুনে কার কথা? দোলনের কানেও যায় না কথাটা। সে তো দৌড়ের মধ্যে আছে, আর তার মাথায় ঘুরছে অন্য একটা বিষয়। ফোন ভাঙার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এই ব্যাপারে কেউ কিছু বলেনি আর। আশারও তেমন একটা বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেনি। মিসেস রিমি এটাই ধারণা, কিন্তু উনি চুপ করে বসে থাকতে পারলেন না। ওনাকে সবটা জানতেই হবে। 2 দিন ধরে মেঘো রুম থেকে বেশি একটা বের হয় না। খাবার নিয়ে রুমে গিয়ে খায়। বোনের মেয়েটার এসব কাণ্ডে বেশ হতাশ উনি। মেয়েটা এমন ভাবে থাকলে বোনকে কি জবাব দিবে? বোন ভরসা করে এই বাড়িতে দিয়েছে। দরজায় গিয়ে নক করে মিসেস রিমি। ভিতরে কোনো শব্দ নেই, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আবারও নক করেন। উত্তরা সে দরজা খোলাই আছে। মিসেস রিমি দরজা ধাক্কা দিতেই প্রবেশ করে ভিতরে। ভিতরে কেমন জানি থমথমে পরিবেশ। মেয়েটা দরজা জানালা লাগিয়ে বাতিবুতি নিভিয়ে একদম অন্ধকার করে বসে আছে। দিনের বেলায়ও মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। মিসেস রিমি গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। হুট করে চোখের মধ্যে লাইটের আলো পড়তে মেঘ কুচকে ফেলে তার চোখ। মিসেস রিমি মেঘের অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায়। চোখ মুখের কি অবস্থা করেছে মেয়েটা! চুলগুলো একদম অগোছলা দেখাচ্ছে, মনে হবে দেখে একদম পাগল একটা মেয়ে। তিনি বলেন, মেঘ মা। মেঘ ঢুলু ঢুলু চোখে মিসেস রিমির দিকে তাকিয়ে বলে, ওহ মামনি। মিসেস রিমি বলল, কি হয়েছে তোর? এই কি অবস্থা করেছিস তুই নিজের? মেঘ বলল, আমার সব শেষ হয়ে গেছে মামনি। মিসেস রিমি বলল, কি শেষ হয়ে গেছে তোর? মেঘ বলল, ও আমার না। মিসেস রিমি বলল, কে তোর না? কি সব আবল তাবল কথা বলছিস? কিছুই তো বুঝছি না। কি হয়েছে খালামণিকে বলতো। মেঘ বলল, মামনি। মিসেস রিমি বলল, হ্যাঁ বল মা, কি হয়েছে আমাকে বল। মেঘ বলল, তোমাকে বললে কি হবে? তুমি কি আমাকে দিতে পারবে? মিসেস রিমি বলল, কি চাই তোর? একবার মামনিকে বলে দেখ। মেঘ বলল, আশারকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আশারকে আমায় দিতে পারবে? তারপর তার ছেলের হাসি এসে বলে, তুমি কি করে তা আমায় দিবে? মিসেস রিমি বলল, তুই আশারকে? মেঘ মিসেস রিমিকে একটু দূরে ঠেলে দিয়ে বলে, যাও তো মামনি, আমাকে একা থাকতে দাও, একা থাকতে চাই আমি। মিসেস রিমি মেঘের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছে মেয়েটা? আশারকে ভালোবাসে? তাহলে ওনাকে বললেই তো হতো। এমন পাগলামো কেন করছে? মেঘের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হয়ে যায় তিনি। এদিকে আশারের দেওয়া ঠিকানায় এসেছে দোলন মাত্রই। আশার দোলনকে একটা ওই সময় ঠিকানা দিয়েছিল। দোলন এসে এইদিক ওইদিক খুঁজতে থাকে আশারকে, কিন্তু আশার কেন কোনো মানুষকে এসে দেখতে পায় না।
হুট করে কেউ একজন দোলনের পিছনে এসে দাঁড়ায়। দোলন ভাবে হয়তো আশার এসেছে। আশার বলেই দোলন পিছনের দিকে তাকায়, তাকিয়ে একদম থমকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চাপা ফুল গল্পের 4 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।